আসসালামু আলাইকুম। বিসিএস সিলবের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারির বিষয়ভিত্তিক সাজেশনের গাণিতিক যুক্তি, গাইডলাইন ও সাজেশন ক্লাস। ইতোপূর্বে আমাদের অন্যান্য যে বিষয়ভিত্তিক গাইডলাইন এবং সাজেশনগুলো দেওয়া হয়েছে, ওগুলো আপনারা যদি পড়েন ভালো করে, তাহলে ইনশাল্লাহ প্রিলিমিনারির পাস করার জন্য পর্যাপ্ত যে নাম্বার দরকার সেটা আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তাহলে গাণিতিক যুক্তি নিয়ে আমরা অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই, কারণ বেশিরভাগ যারা বিসিএস পরীক্ষার্থী তারা তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না। সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হওয়ার কারণে গণিতের যে একটা বিশাল সিলেবাস, তাও আবার হলো আপনার জেনারেল সায়েন্স, হায়ার ম্যাথ, সব জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা। সেটার পরিপ্রেক্ষিতে ওই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় তার পরিপ্রেক্ষিতে আজকের এই আয়োজন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। দেখেন, প্রথমে আমরা আমাদের যে প্রথম আলোচনা, প্রথম পার্ট, সেখানে আমরা ৩৫তম থেকে ৪৬তম বিসিএস প্রিলিমিনারির যে গাণিতিক যুক্তির অংশ সেটার প্রশ্ন বিশ্লেষণ করেছি। যে তিনটা পার্ট আছে এখানে। প্রথম পার্টটা যেটা আমরা দেখছি, দেখেন পাটিগণিত। পাটিগণিতের যে অধ্যায়গুলো আছে, দেখেন পাটিগণিতের অধ্যায়গুলো থেকে আমরা অধ্যায়গুলোর নাম দিয়েছি এবং এর পাশাপাশি ৩৫ থেকে ৪৬ পর্যন্ত টোটাল এই যে বিসিএস গুলো কোনটাতে কত মার্কস আসছে, কোন বিসিএস এ কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে সেটা আমরা উল্লেখ করেছি এবং পাশাপাশি সর্বমোট কতটি কোয়েশ্চেন আসছে সেটাও উল্লেখ করেছি। তো আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে ডব্লিউ দেওয়া যে অংশগুলো আছে প্রতিটি অধ্যায়ের পেছনে, এই অধ্যায়গুলো রিটেনেও আছে। সো এই অধ্যায়গুলোকে একটু আলাদা গুরুত্ব দিয়ে পড়তে হবে। সে কারণে আমি প্রতিটা অধ্যায়ের রিটেনে যে অধ্যায়গুলো আছে গণিতের, সেগুলোর পেছনে ডব্লিউ দিয়ে দিয়েছি। তাহলে আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে পাটিগণিতের যে আপনার ৯টার মতো চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারগুলো দেখেন কোনো বিসিএসেই, মানে নিয়মিত কোনো বিসিএসে প্রশ্ন আসেনি। কখনো ৪১ আসছে, ৪৩ আসেনি, ৪৪ আসেনি, ৪৫ আসেনি, ৪৬ আসছে, এরকম কখনো আসছে, কখনো আসছে না। সে কারণে গাণিতে আপনার গাণিতিক যুক্তিতে যদি ভালো করতে চান, তাহলে এই ব্যাপারগুলো আপনাকে একটু দেখতে হবে যে আসলে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, কোনটা থেকে আসে না। যেরকম আপনি দেখেন এখানে বাস্তব সংখ্যা, এখান থেকে মোট ৬টা কোয়েশ্চেন আসছে এ পর্যন্ত। আবার এখান থেকে সর্বোচ্চ কোয়েশ্চেন আসছে হলো শতকরা অধ্যায় থেকে। তারপর অন্যান্য যেগুলো আছে আপনার লাভ ক্ষতি ৬টা, সরল যৌগিক মুনাফা ৭টা, অনুপাত মিশ্রণ এখান থেকে আসে ৬টা। দেখেন এখান থেকে গড় বয়স ৩টা, সময় কাজ নল চৌবাচ্চা ৪টা, নৌকা স্রোত এগুলো ৫টা, মানে অল্প অল্প কোয়েশ্চেন আসছে। তাহলে এখান থেকে আমরা কোনটা ভালোভাবে পড়বো? আমরা অবশ্যই যেগুলো রিটেনে আছে, দেখেন রিটেনে যে কোয়েশ্চেন গুলো আছে, দেখেন রিটেনের যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো আমরা একটু ভালোভাবে করব। ওকে, তারপর অন্যগুলো আমরা একটু গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে আমি আপনাদেরকে এই ভিডিও শেষে দিয়েছি যে কোন কোন টাইপ কোন অধ্যায় থেকে করতে হবে, ওগুলো আমরা দেখব। তাহলে আমরা এটা থেকে ধারণা পাই যে পাটিগণিত অংশটা বিসিএস গাণিতিক যুক্তি প্রিলি এবং রিটেন দুইটার জন্যই কি লেস ইম্পর্টেন্ট। ওকে, এটা একটু মনে রাখবেন, এটা 2 স্টার দিয়ে রাখবেন, এটা 3 স্টার না। তারপরে দেখেন পরে আমরা দেখব যে বীজগণিত একটু খেয়াল যদি করেন, দেখেন বীজগণিত থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে, প্রচুর। তার মাঝে কয়েকটা অধ্যায় আছে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। তার মাঝে দেখেন বীজগাণিতিক সূত্রাবলী, হ্যাঁ, তারপরে আপনার আছে হলো সূচক ও লগারিদম, হ্যাঁ, সমান্তর গুণোত্তর দ্বারা, সেট চিত্র বিন্যাস এবং সমাবেশ, এগুলো থেকে দেখেন সূচক ও লগারিদম এখান থেকে প্রায় একটা বিশেষ দেখেন 4টা কোয়েশ্চেন আসছে। এখানে সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 4টা। তার মানে এই অধ্যায়টা যদি আপনি করেন তাহলে 2 থেকে 3 নাম্বার এখান থেকে পেতে পারেন। তাহলে এখান থেকে গাণিতিক সূত্রাবলী খুবই গুরুত্বপূর্ণ, দেখেন। তারপরে আর অন্য যেগুলো আছে দেখুন, উৎপাদক বিশ্লেষণ, সরল সহগ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সরল দ্বিপদী অসমতা, হ্যাঁ, এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ। আর এটাতেও দেখেন আমি কিন্তু দেখেন রিটেনের এগুলো আপনাদেরকে দিয়ে দিছি ডব্লিউ দিয়া। একটু ভালো করে দাগিয়ে নেবেন আপনারা বইয়ে, যে রিটেনের গুলা দাগিয়ে নেবেন, কারণ রিটেন এবং প্রিলি যদি একই টপিকের হয় তাহলে সেটা খুব ভালোভাবে প্রিপারেশন আপনাকে নিতে হবে, যেন প্রিলির প্রিপারেশনে আপনি রিটেনের মোটামুটি 80% আপনার পড়া হয়ে যায়। তাহলে আমরা এই দেখেন
হ্যাঁ, তো এটা হলো বীজগণিত গেল। তারপরে আমরা দেখব দেখেন জ্যামিতি। দেখেন জ্যামিতি অল্প কয়েকটা টপিক গুরুত্বপূর্ণ, তার মাঝে হলো কোণ সংক্রান্ত জ্যামিতি, ত্রিভুজ সংক্রান্ত, চতুর্ভুজ সংক্রান্ত এবং বৃত্ত সংক্রান্ত। তো এই দুইটার মাঝে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছিল ত্রিভুজ সংক্রান্ত এবং বৃত্ত সংক্রান্ত থেকে, ঠিক আছে। এবং এগুলা থেকে কিন্তু আপনার রিটেনে কিন্তু আপনার কখনো 5 কখনো 10, মানে 2 সেট কোয়েশ্চেন আসে রিটেনে জ্যামিতি থেকে। ওকে, রিটেনে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে হলো আপনার ইয়ে থেকে, দেখেন এই দেখেন বীজগণিত থেকে। বীজগণিত থেকে 30 থেকে 35 মার্কের মতো কোয়েশ্চেন আসে। আর পাটিগণিত থেকে আপনার কখনো 5 বা 10 বা কখনো 15, তবে পাটিগণিতের কিছু অংশ সেটা বীজগণিতের সাথে রিলেটেড। আর জ্যামিতি থেকে 5 আসে, 10 আসে, আবার কোনো বিসিএসে আসেও নাই। ওকে, তাহলে দেখেন এই টপিকগুলো, হ্যাঁ, এখানের যে আপনার যে ডব্লিউ দিলাম যে কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, মানে রিটেনে কেন দিলাম, কারণ জ্যামিতির এই বেসিকগুলো যদি আপনারা একটু এখান থেকে পড়ে যান তাহলে দেখবেন যে আপনি উপপাদ্যগুলো আপনার বুঝতে অনেক সহজ হবে। কারণ উপপাদ্য বা জ্যামিতির যে অংশ এটা মুখস্থ করার কিছু না, এটা আপনাকে হলো চিত্র দেখে বুঝতে হবে। তাই বেসিকগুলো আপনি প্রিলিমিনারি স্টেপ থেকে স্ট্রং করে যাবেন, তাতে প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষায় আপনার ভালো হবে। তারপর দেখেন এবার আমরা দেখেন একটু টার্গেট সেট, মানে হাই ভোল্টেজ টপিক। টোটাল 10টা সেটে আমি ভাগ করছি হাই ভোল্টেজ, এবং এখান থেকে টার্গেট 12। যারা গাণিতিক যুক্তিতে ভালো করতে চান, মানে 15 থেকে, এখানে তো আমরা জানি নাম্বার হলো 15 থেকে আপনারা যদি 12+ নাম্বার অর্জন করতে চান তাহলে আমি তাদেরকে পরামর্শ দেবো যে এই যে হাই ভোল্টেজ যে টপিকগুলো আছে এগুলো আপনারা খুব মনোযোগ সহকারে বারবার করতে থাকুন। এবং এই হাই ভোল্টেজ টপিকগুলো কিন্তু একই সাথে প্রিলি এবং রিটেন দুই জায়গায় আছে। সো আপনি যদি প্রিলিতে ভালো করে পড়েন তাহলে রিটেন আপনি অবভিয়াসলি ভালো করবেন। আর যদি মনে করেন যে না, প্রিলি কোনো মতে গণিত স্কিপ করে আমি অন্য সাবজেক্টে ভালো করে টিকে যাই, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই রিটেনে কিন্তু আপনার হলো 50 মার্ক গাণিতিক যুক্তিতে। এই 50 মার্কে কেউ কিন্তু আপনার হলো 5, 10, 15 এরকম মার্কও পায়, আবার কেউ হলো 45, 47 এরকমও পায়। সো এখানে আপনার সিদ্ধান্ত আপনার, যে আপনি কি 5, 10, 15 মাঝে আটকে থাকবেন নাকি 45, 47 বা 40 এরকম নাম্বার যাবেন। কারণ আপনি ক্যাডার মূলত নির্ধারণ হয়ে যায় এই গণিতে অনেকটা। বিজ্ঞানও মোটামুটি নিজে নিজে পড়া যায়, কিন্তু গণিতে যদি আপনি পর্যাপ্ত সময় না দেন, চেষ্টা না করেন, তাহলে গণিতে আপনি ডাব্বা মারতে বাধ্য। সো দেখেন, তাহলে আমরা শুরু করি। দেখেন সূচক ও লগারিদম, এটা যদি আপনারা খুব ভালোভাবে করেন এখান থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন পাবেন। আর আপনি রিটেনে কনফার্ম 5 নাম্বার পাবেন, এখানে কনফার্ম 5 নাম্বার সূচক ও লগারিদম থেকে প্রতি বিসিএস কোয়েশ্চেন আসে। তারপরে দেখেন বিন্যাস, সমাবেশ ও সম্ভাব্যতা, এখানে পাবেন হলো আপনি 2 নাম্বার। এই 3টা টপিক যদি করেন পাবেন হলো 2 নাম্বার। তো বলে রাখি, দেখেন এটা কিন্তু আপনার হলো একাদশ এবং দ্বাদশের বই, একাদশ দ্বাদশের যে গণিত বই ওইটা থেকে আপনাকে করতে হবে, কারণ এটা মাধ্যমিকে এটা নেই এই টপিকটা। সো এটা একাদশ দ্বাদশের বই থেকে করতে হবে। এবং বেসিক ওইগুলো যদি একটু বুঝে বুঝে আপনি করতে পারেন, কারো গাইডলাইন নেন, কারো টিচারের কাছে পড়েন বা নিজে নিজে বুঝেন, তাহলে আপনি দেখবেন যে প্রিলি এবং রিটেন প্রায় সেম অনেকটা। তো আপনি এখানে প্রিলি এবং রিটেন দেখেন, এখান থেকেও রিটেনে কখনো 5, কখনো 7.5, কখনো 10 নাম্বারের কোয়েশন এখান থেকে আসছে 3টা টপিক থেকে। তারপর দেখেন সেট ব্যঞ্চিত্র, এটাও গুরুত্বপূর্ণ, এটা নবম দশমের বই থেকে পড়তে হয়, ঠিক আছে, নবম দশম। তো এখান থেকে একটার কি 2টা কোয়েশন আসে। এটাও আপনার হলো রিটেন, এখান থেকেও প্রায় প্রতি বিসিএস এ 5 নাম্বারের কোয়েশন আসে, প্রায় প্রতি বিসিএস এ আসে 5 নাম্বার। এটা যদি আপনি প্রিলিতে ভালো করেন রিটেন আপনি ভালো করবেন। দেখেন জ্যামিতি থেকে ত্রিভুজ এবং বৃত্ত এই দুইটা একটু ভালো করে পড়তে হবে, এই দুইটা থেকে 2টা কোয়েশন আসে রেগুলার, এখান থেকে আপনি 2টা কোয়েশন পাবেন। অন্যগুলো না করে যদি শুধু 2টা করেন এখান থেকে 2 পাবেন। তারপর দেখেন সামান্তর গুণোত্তর দ্বারা, এখান থেকে একটা বা 2টা কোয়েশন আসে। বীজগণিতিক সূত্রাবলী, এটাতে নিয়মিত কোয়েশন আসে। দেখেন রিটেনে এখান থেকে 5 নাম্বারের মতো আপনি পাবেন, 5 বা আড়াই। সরল এই ধারা থেকে আপনি 5 বা আড়াই পাবেন রিটেনে। সরল দ্বিপদী অসমতা, এখানে 1 পাবেন আপনি। শতকরা লাভ ক্ষতি, এটা নিয়ে কখনো 1, কখনো 2, কখনো 3টাও আসতে পারে, তবে আমি 1 বা 2টি ধরে রাখছি। এটাও কিন্তু রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি 1 সেট বা 2 সেট মানে 5 বা 10 নাম্বার পেতে পারেন।
তারপরে সরল যৌগিক মুনাফা অনুপাত মিশ্রণ, এখানে 1 নম্বর আসে প্রিলিতে, এটাও রিটেনের জন্য প্রায় সময় 5 মার্ক এখান থেকে চলে আসে। বাস্তব সংখ্যা লসাগু গসাগু এখান থেকে 1 আসে। ওকে, তাহলে দেখেন আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখান থেকে আমরা যদি কম ধরে হিসাব করি 2 2 4 5 7 8 9 10 11 12 13, দেখেন কম ধরেও যদি হিসাব করি আপনি 13 নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর বেশি ধরলে আপনি আরো বেশি পাবেন, আপনি 15 পেতে পারেন। সো যেহেতু কোনটাতে কখনো কম কোনটাতে বেশি আসে, তাহলে আমরা টার্গেট ধরবো হলো 12 প্লাস পাশাপাশি প্রিলি প্লাস রিটেন, এই দুটোতেই আমরা যাতে হলো প্রিলিতে যাতে আমরা 12 পেতে পারি এবং রিটেনে যাতে আমরা 40 প্লাস মার্ক পেতে পারি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। তারপরে দেখেন, হ্যাঁ এখন এখন আপনাদের অনেকের প্রশ্ন, অনেকেই আমাকে নক করেছেন যে এবার ভাই আপনি এবার যখন সাজেশনটা দিবেন, তো এবার আপনি কোন কোন টাইপ বা কোন কোন ভাগ থেকে আমরা পড়বো। তো আমি আগে বলে রাখি, আমি সাজেশনটা মূলত করেছি হলো আশরাফুল ম্যাথ ককটেল বইয়ের উপর ভিত্তি করে। ঠিক আছে, আপনারা অন্য বই দেখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে এই বইটা ভালো লাগছে যেহেতু টাইপ টাইপ করে দেওয়া এবং কোন টাইপটা গুরুত্বপূর্ণ ওইটা আমি দেখিয়ে দিয়েছি। দেখেন তাহলে শুরু করি। সূচক ও লগারিদমের জন্য আমরা 1, দেখেন 1 3 4 ও 5, দেখছেন এই টাইপ গুলো আমরা একটু ভালো করে এবং পড়বো, এগুলাই মূলত পড়বো আর কি। তারপরে বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, এটার জন্য দেখেন বিন্যাসের জন্য হলো 4 5 এবং 6 টাইপ, আর সমাবেশের জন্য দেখেন 2 3 6 এবং 10, সম্ভাব্যতার জন্য 1 3 4 এবং 6 টাইপ গুলো আমি দেখবো। তারপর দেখেন সেট ও চিত্র, এখান থেকে 1 ও 3, 1 থেকে 3 পর্যন্ত যে টাইপ গুলো আছে ওগুলো আমি ভালো করে পড়বো। এবার দেখেন জ্যামিতি, এখানে দেখেন ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে আমি বলবো যে বিগত যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ বিগত বিগত প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো আপনি একটু বুঝে বুঝে ভালোভাবে ব্যাখ্যা সহ প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনার যদি বেসিক ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আর হলো আপনার যে বেসিক যে বই আছে আপনার ষষ্ঠ থেকে নিয়ে নবম দশম পর্যন্ত যে বই আছে ওই বইগুলো আপনি জ্যামিতি অংশটা একটু বেসিক গুলো ভালো করে, কোণ ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ ইত্যাদির সম্পর্ক এবং ইত্যাদির যে সূত্রগুলো আছে এগুলো আপনি লিখে লিখে পড়তে থাকেন। তারপরে সামান্তর গুণোত্তর দ্বারা থেকে দেখেন 2 থেকে 6 এবং 8 থেকে 11, এই টাইপগুলো আপনারা পড়বেন। তারপর দেখেন বীজগাণিতিক সূত্রাবলী, এখান থেকে 3 থেকে 12 টাইপ এবং 14 নম্বর টাইপটা আপনারা একটু ভালো করে পড়বেন। সরল দ্বিপদী অসমতা, এখান থেকে 3 নম্বর টাইপটা ভালো করে পড়বেন। শতকরা ও লাভ ক্ষতি, এখানে লাভ ক্ষতি থেকে দেখেন 1 থেকে 7 টাইপ এবং শতকরা থেকে 1 থেকে 6 এবং 9 নং টাইপ ভালো করে পড়বেন। সরল ও যৌগিক মুনাফা অনুপাত মিশ্রণ, দেখেন মুনাফা থেকে 1 থেকে 4 টাইপ 7 এবং 9 টাইপ ভালো করে পড়বেন। অনুপাত ও সমানুপাত মিশ্রণ থেকে দেখেন 1 থেকে 7 নাম্বার টাইপ পর্যন্ত ভালো করে পড়বেন। তারপর দেখেন বাস্তব সংখ্যা লসাগু গসাগু, বাস্তব সংখ্যা থেকে দেখেন 1 থেকে 3 টাইপ 5 থেকে 7 টাইপ গুলো ভালো করে পড়বেন এবং লসাগু থেকে 1 থেকে 5 এবং 8 থেকে 10 টাইপ গুলো ভালো করে পড়বেন। তাহলে আমি এখানে দেখেন যে টাইপ গুলো বলছি এই টাইপ গুলো কিন্তু 3 স্টার, তো আপনারা চাইলে এই টাইপ গুলোই পড়তে পারেন, আর যদি কারো মনে হয় যে না আমি আরো করবো তাহলে আপনি করতে পারেন। ওকে, আর কেউ যদি মনে করে যে না আমি আরেকটু স্কিপ করতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলবো, দেখেন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখেন, হ্যাঁ দেখেন এই যে এখান থেকে আমি কিন্তু বলে দিছি যে কোন কোন অধ্যায় থেকে কত নম্বর আপনি কমন পেতে পারেন। তাহলে আপনি যদি মনে করেন যে টার্গেট করেন কি যে আমার লাগবে কত, দেখেন আমার লাগবে কত, আমি 5 পাইলে খুশি, তাহলে আপনি 5 সিলেক্ট করে নেন। আমি 7 পাইলে খুশি 7 সিলেক্ট করে নেন। আমি 10 পাইলে খুশি আপনি 10 সিলেক্ট করে নেন। যদি বলে আমি 12 পাইলে খুশি আপনি 12 সিলেক্ট করে নেন। ওকে, এবার দেখেন আমরা পরে যাব। এখন প্রশ্ন হলো আসলে কোন বই পড়বো। দেখেন বাজারে এই যে বইগুলো লিখছি এই বইগুলো মোটামুটি ভালো, আমি প্রায় সবগুলো বই দেখছি, আমার কাছে ভালো লাগছে। প্রায় প্রতিটা বই এক একটা ধরনের ফিচার নিয়ে বাজারে আসছে। ওকে, এবং ম্যাক্সিমাম বইগুলো চেষ্টা করছি যে বেসিক বই রিলেটেড লেখার জন্য। তো আমি আপনাদেরকে এই যে সাজেশনটা করছি এটা মূলত হলো ম্যাথ ককটেল, ঠিক আছে, ম্যাথ ককটেল, হ্যাঁ আশরাফুল ইসলাম স্যারের যে ম্যাথ ককটেলটা, এটা এটা থেকে আমি করছি। দেখেন এটা আমার কাছে ভালো লাগছে, সো আপনারা চাইলে এই বইটা আপনারা কি করতে পারেন, নিতে পারেন। ঠিক আছে, ওনার হলো রিটেন বই আছে, প্রিলি বই আছে, দুইটা বই খুবই ভালো, আপনারা নিতে পারেন এই বইটা। এখন যদি কেউ বলেন যে না আমি এটা নিব না, আমি অন্যটা নিব, আপনি খায়রুলস বেসিক ম্যাথও নিতে পারেন, এটাও আমি পড়ছি। আপনি চাইলে ম্যাথ আওয়ারও নিতে পারেন, এই বইটাও ভালো।
আপনি চাইলে ম্যাথ টিউটর এটাও নিতে পারেন, বা সায়েন্স ম্যাথ এটাও নিতে পারেন, যে কোনোটা আপনার ইচ্ছা। কিন্তু আমার এই সাজেশনটাকে যদি আপনি টাইপগুলো আপনি বের করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ম্যাথ ককটেলটা আপনাকে নিতে হবে। আর ঠিক আছে, আর আর অন্য বইগুলো আপনি নিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবার তাহলে দেখেন, আপনার আমার কিছু ব্যক্তিগত পরামর্শ যে গণিত আপনি কিভাবে ভালো করবেন, কোন রুলস রেগুলেশনগুলো আপনি ফলো করবেন। তো আপনি দেখেন, এটা নিয়ে আমি একটু আলোচনা করি। দেখেন, পড়ার টেবিলে অবশ্যই বেসিক গণিত, হ্যাঁ বেসিক গণিত কি, দেখেন গণিতের বেসিক বই কোনগুলো, ষষ্ঠ থেকে দশমের যে বইগুলো, ষষ্ঠ দশম এবং সমাবেশ সম্ভাব্যতা, হ্যাঁ জন্য কত, একাদশ এবং দ্বাদশের যে গণিত বই, ওইটার ওই 3টা অধ্যায় আপনি এখান থেকে দেখবেন। তো ষষ্ঠ থেকে দশম অনেকে গণিতে খুব স্ট্রং, উনি শুধু নবম দশম আর হলো একাদশ দ্বাদশ এইটি দেখলেই হবে। আবার অনেকে খুবই উইক, তাকে আমি বলবো আপনি ষষ্ঠ বইটাও রাখেন, সপ্তমেরটাও রাখেন এবং অষ্টমেরটাও রাখেন। আপনার যদি পর্যাপ্ত সময় থাকে, বা যারা নাকি 4th ইয়ারে আছেন বা 3rd ইয়ারে, 2nd ইয়ারে, 1st ইয়ারে যারা আছেন, তাদেরকে আমি বলবো যে আপনি এই বইগুলো আপনি কালেক্ট করে আপনি টেবিলের পাশে রাখেন। ওখান থেকে আপনি অধ্যায় ধরে ধরে, আমি যে অধ্যায়গুলো বলছি এই অধ্যায়গুলো আপনি ওই প্রথমে ষষ্ঠ ক্লাস 6-এর বইটা বের করেন, ওখানে যে এই অধ্যায়টা যদি মিল থাকে, ওই অধ্যায়টা ওখান থেকে শেষ করেন, তারপরে 7-এরটায় যান, 8-এরটায় যান, তারপরে 9-এর যান। তবে পড়ার আগে অবশ্যই আপনি করবেন কি, প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে যে উদাহরণ আছে এবং কিছু নিয়ম কারণ আছে, ওইগুলো আপনি একটু ভালো করে খুব আস্তে আস্তে পড়বেন, ধীরে স্থিরে বুঝে বুঝে পড়বেন। তখন দেখবেন আপনার হলো টিউটরের কাজ 80% আপনারই হয়ে গেছে। তারপর দেখেন, আপনাকে 35 থেকে 46 পর্যন্ত ম্যাথগুলো নিয়ম বুঝে বুঝে প্র্যাকটিস করবেন। এখানে যদি এটা যদি আপনি করেন নিয়ম বুঝে বুঝে প্র্যাকটিস, তাহলে দেখবেন এখানে 50% আপনার কভার হয়ে গেছে সিলেবাস। ওকে, এবার দেখেন হাই ভোল্টেজ যে টপিকগুলো আমি দিচ্ছি, এগুলো কি করতে হবে, নিয়মিত। একটা জিনিস মনে রাখবেন, গণিত হলো নিয়মিত চর্চার ব্যাপার। আপনি যদি এক সপ্তাহ মানে ডেইলি সারাদিন করে করে আপনি যদি পরে 1 মাস না করেন, তাহলে দেখবেন যে আপনি গণিত ভুলে গেছেন। গণিত যত চর্চা করবেন তত আপনি শিখতে পারবেন, তত বুঝতে পারবেন এবং তত ভালো করবেন গণিতে, তত ভুল আপনার কম হবে। সো আপনি প্রতিদিন আপনি গণিত করার চেষ্টা করবেন। তারপর দেখেন, প্রিলি ও রিটেন মিক্স টপিকের জন্য আলাদা স্ট্র্যাটেজি। এটা কি স্ট্র্যাটেজি দেখেন, এটা হলো অনেকে, আমরা দেখবেন যে আপনার বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন ধরনের ফেসবুকে অনেকে দেখায় বা ইউটিউবে বিভিন্ন জায়গায় অনেকে কি করে, একদম শর্টকাটে, হ্যাঁ 2 সেকেন্ডে ম্যাথ, 5 সেকেন্ডে ম্যাথ এগুলো করে ফেলে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এটা আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি যদি শর্টকাটে ম্যাথ শিখেন, ডিটেলস না শিখেন, তাহলে আমি বলবো আপনি কনফার্ম আপনি খাবেন, ধরা খাবেন আপনি যদি রিটেন পরীক্ষায় গিয়ে। তখন দেখবেন যে আপনার রিটেন আপনি বিস্তারিত ম্যাথ করতে পারতেছেন না। সো আমি বলবো প্রথমে হলো বিস্তারিত, হ্যাঁ ডিটেলস আপনি ম্যাথ করবেন, তারপরে ডিটেলস থেকে আপনি শর্টকাট নিজের মতো করে শর্টকাট আবিষ্কার করবেন। ওকে, তখন দেখবেন যে আপনি ম্যাথ বিস্তারিত পারতেছেন, আবার শর্টকাটও পারতেছেন। সো এই মেথডটা আপনি একটু ফলো করেন, প্রথমে বিস্তারিত লিখে লিখে করবেন, তারপরে শর্টকাটে আপনি চিন্তা করে করে ওইটার একটা শর্টকাট মেথড বের করে আপনি এটার আনসারটা বের করবেন। এবার দেখেন, দৈনিক 1 থেকে 2 ঘন্টা গণিত চর্চা করতে হবে। হ্যাঁ, সেটা সকাল হইতে পারে বা রাত হইতে পারে। ওকে, তাহলে এটা একটু খেয়াল রাখবেন, দৈনিক 1 থেকে 2 ঘন্টা এটা মাস্ট আপনি গণিত চর্চা করবেন। তারপরে ব্রড ম্যাথ থেকে শর্টকাট ম্যাথ শিখা, এটা তো আপনাদের বললামই, ব্রড ম্যাথ থেকে শর্টকাট ম্যাথ শিখা। তারপরে দেখুন প্রয়োজনীয় সূত্র মুখস্থ। আপনি কি জানেন কি, গণিত যদি আপনার সূত্র যদি আপনার মুখস্থ না থাকে, তাহলে আপনি গণিত কখনোই মিলাইতে পারবেন না। ঠিক আছে, কারণ আপনি আপনি হ্যাঁ পারতেছেন, কিন্তু আপনি সূত্র মুখস্থ নয়, তখন দেখবেন যে পরীক্ষার লেগে আপনি ঠিকঠাক মিলাইতে পারতেছেন না। কারণ আপনি জানেন কি না, প্রিলিতেও আপনি অল্প সময় পাবেন, আবার রিটেনেও কিন্তু 2 ঘন্টা সময় পাবেন, মাত্র 2 ঘন্টা। এখানে আপনাকে হলো 10 সেট অঙ্ক দিতে হবে, 10 সেটে 20টা অঙ্কের মতো থাকে। তো 20টা অঙ্ক 2 ঘন্টা, আপনি একবার একটু গেস করেন। ঠিক আছে, সেখানে জ্যামিতি আছে, সম্ভাব্যতা আছে, লগারিদম আছে, অনেক কিছু আছে। তো আপনার আনসার করা খুব কঠিন হয়ে যাবে, এবং প্রিলিতে সেম ঘটনা ঘটে। সো সূত্রগুলো আপনি মুখস্থ রাখবেন এবং আপনার টেবিলের সূত্রগুলো লিখে বা দেয়ালে সাটিয়ে রাখবেন, যাতে যে কোনো সময় আপনি পড়ার সময় যাতে এটা চোখে পড়ে, এবং আপনার সব সময় যাতে এটা কি মেমোরাইজ হতে থাকে, এবং আপনি পরীক্ষার হলে বা যে কোনো প্রয়োজনে আপনি যখন ম্যাথ করবেন তখন যাতে আপনি ভুলে না যান। তারপর দেখেন, পারি না বা পারবো না, এই মেন্টালিটি ত্যাগ করা। অনেকে আমি দেখছি যে সে কি গণিত পারে না, ঘোষণা দিয়ে দিছে সেই প্রথমেই, 1st ইয়ারে, 2nd ইয়ারে, 3rd ইয়ারে থাকাকালীন অনার্স, গণিত আমি
পারি না, আমি গণিত বাদে অন্য কি করব। তো এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, পারি না বলে কোনো কিছু নাই। আপনি যদি প্রথমেই যুদ্ধে নামার আগেই যদি আপনি মারা যান, শহীদ হয়ে যান আপনি, তাহলে কি আপনি যুদ্ধ করতে পারবেন না? সো আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। প্রথমে কি করবেন? নিজে নিজে চেষ্টা করবেন, বিগত প্রশ্ন দেখবেন, তারপরে নিজে নিজে চেষ্টা করবেন। তারপরে যদি না পারেন, আপনার কাছের যে সায়েন্সে পড়ে ছোট ভাই আছে, ছোট বোন আছে, বা আপনার বন্ধু আছে, বা বড় ভাই আছে, তাদের কাছে হেল্প নেওয়ার চেষ্টা করবেন। যদি তা সম্ভব না হয়, তাহলে কোনো একজন টিউটরের কাছে যাবেন। ইউটিউবে অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল আছে, ওগুলো দেখবেন। যদি তাও না হয়, একজন ভালো একজন টিউটরের কাছে যাবেন, গিয়ে ওখান থেকে ওনার কাছ থেকে আপনি গণিত শিখবেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনি দেখেন, কারণ আপনার বয়স যখন 23 থেকে 24, তখন আপনি কিন্তু প্রথম বিসিএস অ্যাপ্লাই করেন। আপনি পরীক্ষা দিতে দিতে 30 বছর, এখন তো 32 হয়ে গেছে। দেখেন এই যে একটা লং সময় আপনি কিন্তু এটা দিয়ে যাচ্ছেন। অথচ আপনি যদি চেষ্টা করতেন, আপনি 6 থেকে 12 মাস বা সর্বোচ্চ 1.5 বছর এর ভিতরে আপনি কি করতে পারতেন? টোটাল গণিত আপনার একদম, আপনার উইক পয়েন্ট গুলো আপনি কি করতে পারতেন? স্ট্রং করে ফেলতে পারতেন। তাই আমি বলবো শুধু গণিত না, আপনি যে কোনো সাবজেক্ট, গণিত, ইংরেজি, বিজ্ঞান, যে কোনো সাবজেক্ট, আপনার যে উইক পয়েন্ট গুলো আছে এগুলো আগে খুঁজে বের করেন। কি পড়বো তার চেয়ে বড় ব্যাপার হলো আমি কি বাদ দেব। সো বি কেয়ারফুল। সামনে প্রিলি, এরপরে রিটেন। এখনই যদি সচেতন না হন, তাহলে কপালে দুঃখই আছে। গণিতকে বাদ দিয়ে, গণিতকে পাশ কাটিয়ে আপনি ক্যাডার হতে পারবেন না, এটা 90% লিখে রাখেন। গণিত বাদ দিয়ে, গণিতকে পাশ কাটিয়ে প্রিলি পাশ করে ফেলতে পারবেন, কিন্তু রিটেনে গিয়ে আটকে যাবেন। কারণ গণিত আপনি যত করবেন, আপনার মেন্টাল, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার ব্রেন ফ্রেশ থাকবে, আপনার চিন্তা শক্তি বাড়বে। সো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনার বন্ধুদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। এবং নিয়মিত কোন কোন ভিডিও আপনারা চান সেটাও কমেন্ট বক্সে আপনাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। ঠিক আছে? এবং আমার ফেসবুকে গ্রুপ আছে, পেজ আছে, ওগুলোতে কমেন্টে আপনারা জানাতে পারেন। এবং আমি অতি শীঘ্রই, সম্ভবত কাল পরশু, আপনাদেরকে বাংলাদেশ পার্টের বহুল প্রত্যাশিত যে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেব। কারণ এখন পর্যন্ত ইউটিউবে কেউ বাংলাদেশ পার্ট নিয়ে ভিডিও এখন আপলোড করেনি, অনেকে কনফিউশনে আছে। কারণ এই টালমাটাল অবস্থায় অনেক কিছু চেঞ্জ হচ্ছে। ওই চেঞ্জগুলো কে মাথায় রেখে আমি একটা সাজেশন রেডি করছি। এই সাজেশনটি আমি আপনাদেরকে কালকে বা পরশু আপনাদেরকে ইউটিউব চ্যানেলে দিয়ে দেব।